আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভ্যাট সেশনে স্বাগতম। আজ আমাদের ১৭৫তম পর্ব। আপনারা জানেন আমি প্রতি সেশনে একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা ভ্যাট আইন আলোচনা করছি। ভ্যাট আইনের অধ্যায় ৪ শুরু করেছিলাম গত সেশনে। আজ আজ একটা নতুন একটা বিষয় আলোচনা করব। ধারাবাহিকতা একটু একটু ক্ষুণ্ণ করব। আগামী দিন থেকে আবার ধারাবাহিকভাবে যাব। আজ আজ সংস্কার নিয়ে কিছু কথা বলবো। আমি দীর্ঘদিন ধরে আমি মনে মনে ভাবছি যে সংস্কার নিয়ে কিছু কথা বলা দরকার। আমি দীর্ঘ ৩০ বছর আমি ভ্যাট সিস্টেমে কাজ করছি। ৩০ বছর, সময়টা কম নয়। এর আগে আমি ৩ বছর ব্যাংকে চাকরি করেছি। তো সব মিলে আমার ক্যারিয়ার ৩৩ বছরের। ৩৩ বছর, একটা জেনারেশন, ৩৩ বছর। তো এই দীর্ঘদিন ভ্যাট সিস্টেমে কাজ করে অনেক কিছু দেখলাম, করলাম, শুনলাম, সংস্কার দেখলাম, অনেক কিছু দেখলাম। তো আমার কিছু ধারণা হয়েছে, কিছু বিশ্বাস আছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করা দরকার। আমি এর আগেও শেয়ার করেছি, এর আগেও বিভিন্ন মিটিংয়ে আলাপ আলোচনায় শেয়ার করেছি। তো আজ ঠিক এই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, যাতে অনেকেই জানতে পারেন। এই কাজগুলোও করা দরকার। সংস্কার বিষয়টা কি? সংস্কার বিষয়টা আমি বুঝি যে সংস্কার হলো বর্তমান পরিস্থিতি থেকে আরও ভালো পরিস্থিতিতে উত্তরণের পদ্ধতি, প্রক্রিয়া হচ্ছে সংস্কার। এখন আমরা যে অবস্থায় আছি, বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে আমরা যে অবস্থায় আছি সেটা আরও ইমপ্রুভ করার অবকাশ আছে। এই ইমপ্রুভ করার যে পদ্ধতি, প্রক্রিয়া, সেটা হলো সংস্কার। তো ইমপ্রুভ করতে হলে ইমপ্রুভ করা তো যায়, বিভিন্নভাবে ইমপ্রুভ করা যায়। তো বেস্ট সংস্কার হচ্ছে সেইটা যেখানে অল্প সময়ে, অল্প ব্যয় করে, অল্প ম্যান পাওয়ার দিয়ে সর্বোত্তম, সবচেয়ে ভালো অবস্থায় উপনীত হওয়া যায়। সেটা হলো বেস্ট সংস্কার। তো ভ্যাটে এরকম বেস্ট সংস্কার কি? নানান রকম সংস্কার উদ্যোগ আমরা দেখছি, এর আগেও নেওয়া হয়েছে। তো আমার ধারণা মতে আমি সংস্কারটা আমি খুব প্রথমে একবার সংক্ষেপে বলে ফেলবো। আমি এক লাইনের মধ্যে সংস্কারটাকে আমি বলে ফেলবো। আপনারা বলতে পারেন যে আমি এই দীর্ঘ ৩৩ বছরে যা শিখেছি সেটা আমি এক লাইনে বলবো। প্রথমে এক লাইনে বলে ফেলি। সংস্কার হলো এক লাইনে ওয়ান এন্টিটি, ওয়ান টিআইএন, ওয়ান বিআইএন, ওয়ান অ্যাকাউন্টস, ইনভয়েস অটোমেশন অ্যান্ড পেমেন্ট ডিজিটাইজেশন। এটা হলো এভরিথিং অ্যাবাউট রিফর্ম, ভ্যাট রিফর্ম। আমি আবার বলি, ওয়ান এন্টিটি, ওয়ান টিআইএন, ওয়ান বিআইএন, ওয়ান অ্যাকাউন্টস, ইনভয়েস অটোমেশন অ্যান্ড পেমেন্ট ডিজিটাইজেশন। এখন আমি এটা এক্সপ্লেন করব। প্রথমে একটু শর্টে এক্সপ্লেন করি। ওয়ান এন্টিটি, একটা সত্তা কি? একটা সত্তা কি? ভ্যাটে সত্তা হলো যিনি ভ্যাট দেন তিনি হলেন একটা সত্তা, একটা এন্টিটি। লিমিটেড কোম্পানি হতে পারে, প্রপার্টিশিপ ফার্ম হতে পারে, পার্টনারশিপ ফার্ম হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে। যিনি ভ্যাট দেন, যাকে আমরা করদাতা বলি, ধরেন উৎপাদনকারী হতে পারে, সেবা প্রদানকারী হতে পারে, ট্রেডার হতে পারে, আমদানি হতে পারে, রপ্তানিকারক হতে পারে। এদেরকে আমি বলছি এন্টিটি, সত্তা, এন্টিটি। একটা এন্টিটি তার একটা টিআইএন থাকবে, টিআইএন মানে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনারা জানেন টিআইএন হচ্ছে আয়কর সনদপত্র, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। একটা এন্টিটির একটা টিআইএন থাকবে। বর্তমানে একটা এন্টিটির একটা টিআইএনই আছে, আমি যতদূর জানি একটা টিআইএনই আছে। ওয়ান বিআইএন, তার বিআইএনও একটা থাকবে। বিআইএন, টিআইএনকে আমরা টিন বলি, বিআইএনকে আমরা বিন বলি, সংক্ষেপে বলি। তো তার বিনও একটা থাকবে, বিআইএন একটা থাকবে। বিআইএন হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, হলো ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তাহলে ওয়ান এন্টিটি, ওয়ান টিন, ওয়ান বিন, অর্থাৎ একটা সত্তার একটা টিআইএন থাকবে, একটা বিআইএন থাকবে। বিআইএন আবার একটা নাই।
বেআইন বর্তমানে বাস্তবে একটা নাই। অনেক ক্ষেত্রে একটা এন্টিটির একাধিক বেআইন আছে, নানান কারণে আছে। সেসব কারণ আমি এখন সংক্ষেপে বলা সম্ভব নয়। নানান কারণে অনেক সময় একটা এন্টিটির একাধিক বেআইন থাকে। ভ্যাট সিস্টেমে কেন্দ্রীয় নিবন্ধন নেওয়ার একটা বিধান আছে, যদিও সেখানে কিছু রেস্ট্রিকশন আছে, কোথায় নেওয়া যাবে কোথায় নেওয়া যাবে না। এই বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে একটা এন্টিটির একটা টিআইন আছে কিন্তু তার বেআইন 3টা। ধরুন একটা কোম্পানির ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এমন আছে, প্রচুর আছে এরকম, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, কিন্তু ভ্যাটে তার হয়তো বা 3টে বেআইন আছে। তো ভ্যাটে 3টে বেআইন থাকলে কি হয়? ভ্যাটে 3টে বেআইন থাকলে তো এই ভ্যাটের সব 3টে আলাদা হিসাব হয়। ওদিকে ইনকাম ট্যাক্সে একসাথে হিসাব হচ্ছে, অ্যাকাউন্টসে একসাথে হিসাব হচ্ছে। যখন ভ্যাটের অডিট হয় তখন ভ্যাটের অডিট মূলত হয় হলো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেখে, অর্থাৎ সি অডিট রিপোর্ট দেখে। তো সি অডিট রিপোর্টে তো তার এক জায়গায় হিসাব। ভ্যাটের অডিট করতে গেলে বলা হয় যে আপনি 3 ভাগে ভাগ করে নিয়ে আসেন, তো 3 ভাগে তো সে ভাগ করতে পারে না, ইম্পসিবল, এটা তো করা তার পক্ষে সম্ভব না। তো এইখান থেকে নানান জটিলতা তৈরি হয়, এখান থেকে ম্যানিপুলেশন হয়, এখান থেকে অনিয়ম হয়, অনেক কিছু হয়। তাহলে এখান থেকে শুরু হলো, আমি বলেছিলাম 1 এন্টিটি, 1 টিআইএন, 1 বিআইএন, 1 অ্যাকাউন্টস, ইনভয়েস অটোমেশন অ্যান্ড পেমেন্ট ডিজিটাইজেশন। দিস ইজ দি রিফর্ম স্কিম অফ ভিএটি। এটা আমি আমার মতামত বললাম, আমি যেটা বুঝেছি, আমি যেটা জানি, বিশ্বাস করি সেটা বললাম। এবং আমার বলার উদ্দেশ্য হলো যে আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে সবাই একসাথে কাজ করা যাবে। তো টিআইএন একটা হলো, বিআইন একটা নাই। তো বিআইন একটা না থাকার ফলে এই সমস্যা। তো তাহলে বিআইন একটা করতে হবে। বিআইন একটা করতে হলে যা করা দরকার সেগুলো করতে হবে, এগুলো করা কঠিন না, একমত হলেই করা যায়। আমরা যদি বিশ্বাস করি যে না করা দরকার, তাহলে এটা করা সম্ভব, কোনো কঠিন কোনো কাজ না। এরপরে 1 অ্যাকাউন্টস, এখানে আরও অনেক সমস্যা। 1 অ্যাকাউন্টস, এটা এখন এক্সপ্লেন করি। 1 অ্যাকাউন্টস জিনিসটা কি? অ্যাকাউন্টস মানে হচ্ছে হিসাবপত্র। অ্যাকাউন্টস মানে হলো ওই প্রতিষ্ঠানের হিসাবপত্র। হিসাবপত্র হলো তার আয়ের হিসাব, তার ব্যয়ের হিসাব, তার ক্রয়ের হিসাব, তার বিক্রয়ের হিসাব, তার লাভের হিসাব, তার ক্ষতির হিসাব, তার অ্যাসেটসের হিসাব, তার লায়াবিলিটির হিসাব। তো কোনো একটা প্রতিষ্ঠান তার যে হিসাবপত্র রাখে, তার মূল যে হিসাবপত্র রাখে সেটা হচ্ছে কোম্পানি আইনের বাধ্যবাধকতা অনুসারে। কোম্পানি আইনে বলা আছে এইভাবে তার হিসাবপত্র রাখতে হবে। হিসাবপত্র রাখে, সেটাকে আবার তাকে অডিট করাতে হয়। এই অডিট করার জন্যে সিএফআরম আছে, তাদের আবার রেগুলেটরি এজেন্সি আছে, এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। এই যে হিসাবপত্র সে রাখে, কোনো একটা এন্টিটি কোম্পানি আইনের বাধ্যবাধকতা অনুসারে যে হিসাবপত্র রাখে, তার ভিতরে সব কিছু থাকে। সেখানে প্রথমে থাকে জার্নালে সব কিছু এন্ট্রি হয়। এরপরে জার্নাল থেকে লেজারে অ্যাকাউন্টস হেড অনুযায়ী সাজায়। এরপরে তৈরি করে ট্রায়াল ব্যালেন্স, তারপরে তৈরি করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমি অ্যাকাউন্টস খুব ভালো বুঝি না, ওটা আমার সাবজেক্ট না, আমি জীবনে কোনোদিন পড়িও নাই। তারপরেও কাজ করতে যে প্র্যাকটিক্যালি কাজ করতে যে ভ্যাটের কাজ করতে যে কিছু আইডিয়া হয়েছে আর কি। তো সব শেষে হয় হয়তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা আবার অডিট করাতে হয়, যেটাকে আমরা বলি সি অডিট রিপোর্ট বলি আমরা, সি অডিট রিপোর্ট। ভ্যাট অডিট করার সময় মূলত এই সি অডিট রিপোর্টের উপরে নির্ভর করা হয়। তো এইটা হলো অ্যাকাউন্টস, একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস, তার হিসাবপত্র। তো এখানে কথা আছে যে যারা ছোট প্রতিষ্ঠান তারা অবশ্যই হিসাবপত্র রাখে না, তাদের নিজস্ব হিসাবপত্র আছে, তাতে কোনো অসুবিধা নেই। এফআরসি নিয়ম অনুসারে আমি যতদূর জানি, আমি নট শিওর, যে বর্তমানে সম্ভবত 3 কোটি টাকা পর্যন্ত যাদের টার্নওভার হয় তাদের সম্ভবত অডিট হিসাবপত্র রাখতে হয় এবং সিএ অডিট করাতে হয় সম্ভবত, আমি নট শিওর। হ্যাঁ, এমন একটা বিধান আছে বলে জানি আর কি। তো অ্যাকাউন্টস কি সেটা আমি মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারলাম। তো আমি বলছি যে 1 অ্যাকাউন্টস থাকতে হবে। তার মানে কি? তার মানে হলো এই যে একটা অ্যাকাউন্টস আছে অলরেডি, তার একটা খুব ভালো অ্যাকাউন্টস আছে, খুব একটা কাঠামোগতভাবে সুন্দর একটা অ্যাকাউন্টস আছে, যেটা অডিট করানো হয়। এরপরে ভ্যাটে আবার আলাদা অ্যাকাউন্টস রাখতে বলা হয়েছে।
এইখানে হলো সমস্যা। এটা হলো আমার মেন পয়েন্ট। ভ্যাটে আলাদা অ্যাকাউন্টস রাখতে বলা হয়েছে, ভ্যাটে তার আলাদা ক্রয় হিসাব পুস্তক রাখতে বলা হয়েছে, তার বিক্রয় হিসাব পুস্তক রাখতে বলা হয়েছে, তার আলাদা ইনভয়েস রাখতে বলা হয়েছে, সেটা আবার হার্ড কপি রাখতে হবে। কোনো আবার তাকে বলা হয়েছে ভ্যাটের আলাদা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার এনবিআর অনুমোদন করে দিয়েছে, বিভিন্ন প্রায় 50-60টার মতো সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো কিনে নিতে হবে। এর এর অনেক কথা, ভ্যাটের হিসাবপত্র রাখতে হবে, তাই নিয়ে অনেক কথা এবং এটা নিয়ে অনেক জটিলতা। এই তার নিজের যে অ্যাকাউন্টস তিনি রাখেন, ওই অ্যাকাউন্টসকে আমরা বলি জেনারেল অ্যাকাউন্টস, যেটা কোম্পানি আইনে তিনি রাখেন। তো তার বাইরে ভ্যাটে আবার তাকে এত কিছু হিসাবপত্র রাখতে হয়। তো এই এত হিসাবপত্র এগুলো রাখার আসলে কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি, বিশ্বাস করি। অনেকের কাছেই বলেছি, অনেক জায়গায় আলাপ আলোচনা করেছি, তো সবাই মোটামুটি একমত যে না, প্রয়োজন নেই। 1991 সালে আমাদের দেশে যখন ভ্যাট আইন চালু হয়েছিল, সে অনেক আগের কথা, 34 বছর আগের কথা। তখনকার অ্যাকাউন্টস এখনকার মতো ছিল না, তখনকার অ্যাকাউন্টস অনেক দুর্বল ছিল। এখন অ্যাকাউন্টস এত দুর্বল নেই। এখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হয়েছে, এখন ডিভিএস হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, এখন নানান রকম অ্যাকাউন্টিং সফটওয়্যার হয়েছে। তো এখনকার অ্যাকাউন্টস অনেক ভালো, অনেক শক্তিশালী। এখন আর ওই আমি জেনারেল অ্যাকাউন্টসের উপরে ডিপেন্ড করব না, নতুন অ্যাকাউন্টস রাখবো, এটা কোনো ফিজিবল আইডিয়া না। এবং ভ্যাটে আমরা যে অ্যাকাউন্টস রাখি, সেটা আমি বলবো যে সেটা জেনারেল অ্যাকাউন্টসের চেয়ে অনেক দুর্বল। তো তাহলে এই জিনিসটা রাখার দরকার কি, রেখে লাভটা কি? তো এই যে ভ্যাটে আলাদা একটা অ্যাকাউন্টস রাখতে হয়, এতে করদাতার, ভ্যাটদাতার তার খরচ বাড়ে, তার আলাদা ম্যান পাওয়ার রাখতে হয়। সফটওয়্যার কিনলে আবার তাকে, সে কয়টা সফটওয়্যার কিনবে? ভ্যাটের সফটওয়্যার কিনতে হবে, তার অ্যাকাউন্টস আছে, তার এইচআর আছে, তার সাপ্লাই চেন আছে, তার স্টোর ম্যানেজমেন্ট আছে, তার কত কিছু আছে। তো এই জন্য কি প্রত্যেকটার জন্য তো আলাদা তার সফটওয়্যার মেনটেন করা সম্ভব না। এই জন্য এখন অনেকে ইআরপি সফটওয়্যার মেনটেন করে। এইবার অবশ্য একটা ভালো বিধান ভ্যাটে এসেছে, সেটা হলো যারা ইআরপি সফটওয়্যার ব্যবহার করে তারা ক্রয় হিসাব পুস্তক, বিক্রয় হিসাব পুস্তক ইআরপিতে রাখতে পারবে। যদিও সেখানে এখনও ভ্যাট ইনভয়েস, যেটা ভ্যাট চালানপত্র, ভ্যাটের যে রিসিট, সেটা এখনও রাখার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু আশা করি আগামীতে দেওয়া হবে। তো প্রিয় দর্শক, আমি এখন যে কথাটা বললাম, 4 নম্বর কথাটা, সেটা হলো ওয়ান অ্যাকাউন্টস। এই ওয়ান অ্যাকাউন্টস আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওয়ান অ্যাকাউন্টস বলতে আমি বোঝাতে চাই যে ভ্যাটের জন্য আলাদা এত হিসাবপত্র রাখার কোনো প্রয়োজন নেই। তিনি যে জেনারেল অ্যাকাউন্টস রাখেন, এখানে সমস্ত কিছু আছে। একটা কথা বলি শোনেন, ভ্যাটের জন্য তাকে যেগুলো রাখতে বলা হলো, সে ক্রয় হিসাব রাখবে, বিক্রয় হিসাব রাখবে, এই প্রত্যেকটা এন্ট্রি তার জেনারেল অ্যাকাউন্টসে আছে। তো তাহলে এটা আবার ডুপ্লিকেট রাখার দরকারটা কি? আরও একটা ইন্টারেস্টিং কথা হলো, আয়কর যে অ্যাসেসমেন্ট হয়, আয়কর একই এনবিআরের আন্ডারে আয়কর অ্যাসেসমেন্ট হয়, ভ্যাট অ্যাসেসমেন্ট হয়। আয়কর অ্যাসেসমেন্টের জন্য আলাদা কোনো অ্যাকাউন্টস মেনটেন করা হয় না। তার যে জেনারেল অ্যাকাউন্টস, সেটা দেখে আয়কর অ্যাসেসমেন্ট করা হচ্ছে। তাহলে ভ্যাট কেন অ্যাসেসমেন্ট করা যাবে না? একেবারে সাধারণ বুদ্ধিতে কি বলে? তো ভ্যাট অ্যাসেসমেন্ট করা যাবে, শুধু যাবে না, ভালোভাবে যাবে। তার যে জেনারেল অ্যাকাউন্টস আছে, সেই অ্যাকাউন্টসটা আরও মোর অথেন্টিক, সেটা এখন অনেক স্ট্রিমলাইন হয়েছে, অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করা হয়। এখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আছে, এখন ডিভিএস আছে। ভ্যাটের তো এত সুপারভাইজারি অথরিটি নেই। তো তাহলে ওয়ান অ্যাকাউন্টস কি, সেটা আমি বোঝাতে পারলাম। তো ওয়ান অ্যাকাউন্টস একটা রাখতে হবে। অ্যাকাউন্টস একটা রাখলে হবে কি, তখন ওই অ্যাকাউন্টসটা আরও শক্তিশালী হবে, তখন অ্যাকাউন্টসে ম্যানিপুলেট করতে পারবে না। এখন এই দুইটা অ্যাকাউন্টস রাখার ফলে তখন তিনি যখনই তার ভ্যাটের ক্ষেত্রে আলাদা অ্যাকাউন্টস রাখতে হয়, তখনই এক পর্যায়ে তিনি চিন্তা করেন যে একটু ম্যানিপুলেট করা যায় কিনা। আমি অ্যাকাউন্টসে দেখিয়েছি 10 কোটি টাকা, আমি ভ্যাটে 5 কোটি দেখিয়ে পারি কিনা। এই যে তখন এই খারাপ চিন্তাগুলো তখন মাথায় আসে। তো প্রিয় দর্শক, আমি আশা করি যে আমি এই পয়েন্টটা আপনাদেরকে বুঝাইতে পারলাম। তাহলে আমার স্টেটমেন্টটা কী ছিল? ওয়ান এন্টিটি, ওয়ান টিন, ওয়ান বিন, ওয়ান অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস একটা হতে হবে, এত অ্যাকাউন্টসের কোনো প্রয়োজন নেই। একটা অ্যাকাউন্টস হতে হবে, জেনারেল অ্যাকাউন্টস, যেটা তিনি রাখেন কোম্পানি আইনের বাধ্যবাধকতা অনুসারে, যেটা এখন অনেক স্ট্রিমলাইন হয়েছে, যেটা এখন অনেক সফটওয়্যার ডেভেলপ করেছে,
যেটা এফআরসি আছে তারা এটা রেগুলেটরি অথরিটি, যেটা অডিটররা অডিট করেন তারাও বেশ রেগুলেটেড একটা অথরিটি। তো সব মিলে অ্যাকাউন্টসটা ডিপেন্ডেবল অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টসের উপর ভিত্তি করে ভ্যাট অ্যাসেসমেন্ট করতে হবে। ভ্যাটের জন্য আলাদা যে সমস্ত অ্যাকাউন্টস মেনটেন করা হচ্ছে এগুলো কোনো প্রয়োজন নেই। এগুলো সংস্কারের একটা 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমি আপনারা চিন্তা ভাবনা করে দেখুন যে আমার পয়েন্টের মধ্যে উইজডম আছে কিনা, আমার কথায় যুক্তি আছে কিনা। যদি আমার কথায় যুক্তি থাকে তাহলে আমাদেরকে এই লাইনে কাজ করতে হবে। এরপরে পয়েন্ট হলো ইনভয়েস অটোমেশন। এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধারাবাহিকভাবে যাইতেছি, ক্রমেই গুরুত্বের দিকে যাইতেছি। ইনভয়েস অটোমেশনটা কি এখন এটা একটু বলি। সেটা হলো আমাদের এখনও ভ্যাট ইনভয়েস ম্যানুয়াল বলতে গেলে, শুধু ভ্যাট ইনভয়েস না, আমাদের যত ইনভয়েস আছে, ধরেন আপনি কাঁচা রসিদ বলেন, পাকা রসিদ বলেন, ইনভয়েস বলেন, ডেলিভারি চালান বলেন, যেগুলো বিক্রেতার ব্যবহার করে অধিকাংশ ম্যানুয়াল। ইনভয়েস অটোমেশন অর্থ হলো সকল ইনভয়েস ইনক্লুডিং ভ্যাট ইনভয়েস অটোমেটেড পদ্ধতিতে সেন্ট্রাল সার্ভার থেকে প্রয়োজনীয় নিরাপত্তা সহ এগুলো ইস্যু হতে হবে। অনেক দেশেই হচ্ছে, কোনো কঠিন কাজ না। এই ইনভয়েস অটোমেশন কোনো কঠিন কাজ না। এখন কেউ শুনে মনে করতে পারে যে এটা মানে অনেক কঠিন কাজ, এটা করা সম্ভব না। ভেরি ইজি। অনেক দেশ 100% ইনভয়েস অটোমেশন করে ফেলছে। দুবাই করে ফেলেছে প্রায় 100%, এস্তোনিয়া প্রায় 100%, সুইডেন প্রায় 100%, সাউথ কোরিয়া প্রায় 100%, সিঙ্গাপুর প্রায় 100%, আফ্রিকার কিছু দেশ আরও আছে, আমি তো কয়েকটা দেশের নাম বললাম। চায়নার মতো দেশ, এত একটা ওভার পপুলেটেড দেশ, প্রায় 140 কোটি মানুষ। চায়নার মতো দেশ, তারা প্রায় 50-60% ইনভয়েস অটোমেটেড করে ফেলছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তারা ভ্যাট ইন্ট্রোডিউস করেছে 2017 সালের জুলাই মাসে। জিএসটি বলে, জিএসটি ভ্যাট একই জিনিস। তারা যেদিন থেকে ভ্যাট ইন্ট্রোডিউস করেছে সেই দিন থেকেই ইনভয়েস অটোমেশন করেছে। তাদের ট্রানজ্যাকশন আমাদের চেয়ে অনেক বেশি, ডে ওয়ান থেকে করেছে। আর আমরা আজকে 34 বছর আমরা ভ্যাট ইন্ট্রোডিউস করে আজ পর্যন্ত আমরা ইনভয়েস অটোমেশনের কোনো উদ্যোগই নিতে পারলাম না। তো ইনভয়েস যদি অটোমেশন করা যায়, এখন আসেন টেকনিক্যালিটিসের দিকে আসেন। আমি যদিও নন আইটি, কিন্তু আমি অনেক আইটিদের সাথে কথা বলেছি, আইটি এক্সপার্টদের সাথে। আমাদের দেশে অনেক ভালো ভালো আইটি এক্সপার্ট আছেন, তারা বিভিন্ন দেশে তারা কাজ করতেছেন। আমাদের দেশীয় ম্যানপদ দিয়ে এই কাজটা খুব সাকসেসফুলি করে ফেলা যায়। তাদেরকে অর্গানাইজ করতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। খুব বেশি টাকাও লাগে না, খুব বেশি টাকা দরকার হয় না। প্রচুর টাকা নানান কাজে খরচ হচ্ছে, এখানে খুব বেশি টাকা খরচ হবে না। আমার মনে হয় যে সারা দেশের সব ইনভয়েস অটোমেশন করে ফেলতে হয়তো 2-1 হাজার কোটি টাকা লাগতে পারে, করে ফেলা যাবে। কত বড় একটা কাজ, দেশের কত উপকার হবে এই কাজটা করতে পারলে, ইনভয়েস অটোমেশন। তাহলে ইনভয়েস অটোমেশন, আমি আশা করি যে ইনভয়েস অটোমেশন আপনাকে বোঝাতে পেরেছি। ইনভয়েস যদি অটোমেশন করে ফেলা যায়, এটা শুধু ভ্যাট সংস্কার না, ভ্যাট সংস্কার হবে, ইনকাম ট্যাক্স সংস্কার হবে, অ্যাকাউন্ট সংস্কার হবে, ডেটা ম্যানেজমেন্টের সংস্কার হয়ে যাবে। শুধুমাত্র যদি ইনভয়েস অটোমেশন করে ফেলা যায়, একজনের বিক্রয় আরেকজনের ক্রয়, আরেকজনের বিক্রয় আরেকজনের ক্রয়, আর বাকি সব কিছু স্ট্রিমলাইন হয়ে যাবে। তার টোটাল বিক্রয় যদি, টোটাল সেল যদি আমরা অটোমেটেড সিস্টেম আমরা পেয়ে যাই, তখন ভ্যাট কালেকশান সঠিক হয়ে যাবে, ইনকাম ট্যাক্স কালেকশন সঠিক হয়ে যাবে, অ্যাকাউন্টসে মিস রিপোর্টিং আর সম্ভব হবে না, অ্যাকাউন্টসে সঠিকভাবে রিপোর্টিং করতে হবে। অনেক ডেটা, যে সমস্ত ডেটা আমরা সঠিকভাবে পাই না, আমরা জানি যে অনেক ডেটা আমাদের বিভিন্ন কর্তৃপক্ষ বিভিন্ন রকম ডেটা দেয়, কিন্তু এই ডেটাগুলো টোটাল উৎপাদন কত হয়েছে, টোটাল এক্সপোর্ট কত হয়েছে, টোটাল অমুক খাতে কত উৎপাদন হয়েছে, অমুক সেবা টোটাল দেশে কত সেবা প্রদান করা হয়েছে, একটা পরিষ্কার হিসাব পাওয়া যাবে। তাহলে আমার এই পয়েন্টটা হলো ইনভয়েস অটোমেশন করতে হবে। তো ইনভয়েস, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ইনভয়েস অটোমেশন এই কাজটা যদি সঠিকভাবে করে ফেলা যায়, তো আমাদের ভ্যাট থেকে যে রেভিনিউ আদায় হবে সরকারের, আর কোনো লোন নেওয়ার প্রয়োজন হবে না। আরও বিস্তারিতভাবে বলা যায়, আমাদের বর্তমানে গত বছর ভ্যাট কালেকশন হয়েছে 1,55,000 কোটি টাকা, 1,55,000 কোটি টাকা এটা কালেকশন হয়েছে। বর্তমানে আমাদের টোটাল যে ইকোনমিক অ্যাক্টিভিটি, তার প্রায় 40%-এর কাছাকাছি ভ্যাট নেটের বাইরে, তাহলে সেগুলো নেটে আনতে হবে। এরপরে
যেটুকু এখন নেটে আছে সেখানে কতটুকু আমরা কালেকশন করি এবং কতটুকু কালেকশন করতে পারি না তার সঠিক হিসাব যদিও নেই। ধরেন আমি আমার এই দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় আমি আনুমানিক বলতে পারি, এটা একেবারে অথেন্টিক কথা হবে না, আনুমানিক আমার মনে হয় যে প্রায় 50% আমরা কালেকশন করতে পারি না, আমার মনে হয়। হ্যাঁ, যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, আপনারা ধরেন বর্তমানে খুব বেশি ফাঁকি হয় ট্রেডিংয়ে এবং সার্ভিসে, উৎপাদনে খুব বেশি ফাঁকি হয় না, ট্রেডিং আর সার্ভিসে বেশি ফাঁকি হয়। সার্ভিসের ক্ষেত্রে ঢাকা শহরের, আমি নাম বলবো না, যে কোনো একটা নাম করা রেস্তোরাঁয় দুপুরবেলা আপনি যে একটু বসে দেখবেন কি পরিমাণ ফাঁকি হয়, কি পরিমাণ কাস্টমার আসে, কি পরিমাণ খাওয়া দাওয়া হয়, কি পরিমাণ পেমেন্ট হচ্ছে, কিন্তু ভ্যাটের রিসিটই দেয় না। হ্যাঁ, তো আমার মেন পয়েন্ট ছিল যে যেটুকু ভ্যাটেবল আছে সেটুকুরও ফাঁকি কত হচ্ছে। তাহলে এই হলো ফাঁকির ম্যাগনিটিউড, ফাঁকির পরিমাণ। তাহলে আমরা যদি ভ্যাটের এই ফাঁকির পরিমাণটা প্রতিরোধ করতে পারি এবং যেটা এক্সাম্পটেড এখনও আছে সেটা যদি আমরা নেটে আনতে পারি, তাহলে এই যে আমরা যে 1,55,000 কোটি টাকা কালেকশন করছি, এটা তো 1-1.5 গুণ বাড়িয়ে ফেলা তো কোনো কঠিন কাজ না। তো যেটা তো আমরা সরকার টোটাল যে লোন নেয় তো তার চেয়েও কম। তো আমার পয়েন্টটা ছিল যে ইনভয়েস অটোমেশন করতে হবে। ইনভয়েস অটোমেশন অনেক দেশ করে ফেলছে। ইনভয়েস অটোমেশন করতে পারলে শুধু ভ্যাট কালেকশন না, ভ্যাট কালেকশন, আয়কর কালেকশন স্ট্রিমলাইন হবে, অ্যাকাউন্টস সঠিক হয়ে যাবে এবং ডেটা ম্যানেজমেন্ট সঠিক হয়ে যাবে। তো আপনারা যদি আমার সাথে একমত পোষণ করেন, আমি আশা করি এ পর্যন্ত আমি যত জায়গায় বলেছি অনেকেই একমত পোষণ করেছে, কিভাবে করতে হবে সেটা নিয়ে হলো কথা। তো আমার উদ্দেশ্য হলো যে প্রফেশনালদের মধ্যে একটা সমঝোতা তৈরি করতে হবে যে হ্যাঁ কথাগুলো সঠিক। সমঝোতা তৈরি করতে পারলে তখন আস্তে আস্তে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের নজরে আসবে এবং তারাও তখন আগ্রহী হবেন, তখন কাজগুলো করা যাবে। আমার সবশেষ পয়েন্টটা ছিল পেমেন্ট ডিজিটাইজেশন। আমি আবার বলি, স্কিমটা আবার আমি বলি, 1 এন্টিটি, 1 টিন, 1 বিন, 1 অ্যাকাউন্টস, ইনভয়েস অটোমেশন অ্যান্ড পেমেন্ট ডিজিটাইজেশন। আসেন এখন শেষ কথায় আসেন। এটা আপনি বলতে পারেন স্বপ্ন, এটা অনেক দেশে অনেক এগিয়েছে। সব পেমেন্ট সব ডিজিটাল করে ফেলতে হবে। এখন আমাদের দেশে ডিজিটাল পেমেন্ট হচ্ছে, ধরেন MFS-এর মাধ্যমে হচ্ছে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে হচ্ছে, একটা ছোট অংশ ডিজিটাল পেমেন্ট হয়। আমি একেবারে শেষ স্বপ্নের কথা বলি। ধরেন এইরকম সিস্টেম হতে হবে যে 100% তো ডিজিটাল পেমেন্ট হবে না, ধরেন ম্যাক্সিমাম 90-95% ডিজিটাল পেমেন্ট হইতে হবে। আর পেমেন্টের সময় ভ্যাটটা, ধরেন মূল্য পেমেন্ট হচ্ছে, ক্রেতার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে আর বিক্রেতার অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। তো একই সময়ে ভ্যাটটা সেপারেট হয়ে সরকারের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এইরকম সিস্টেম করতে হবে। এটা করা সম্ভব। আমি যারা ডিজিটাল পেমেন্টের সাথে জড়িত তাদের সাথে আমি কথা বলেছি, এটা করা সম্ভব। একটু চেষ্টা করলে করা সম্ভব। আমার মনে হয় এগুলো হবে। তথ্য প্রযুক্তির যে অগ্রগতি হচ্ছে এগুলো হবে, এগুলো থামিয়ে রাখা যাবে না, এগুলো হবেই। একটু সময় লাগবে। তো আমরা যদি যত দ্রুত আমরা এই নতুন স্রোতের সাথে আমরা ইন্টিগ্রেটেড হতে পারি ততই ভালো। আমার মনে হয় আজ থেকে 20, 25, 30 বছর পরে ভ্যাটের বর্তমান যে স্ট্রাকচার আছে এটা থাকবে না, ক্রেডিট মেকানিজম থাকবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় আজ থেকে যখন ইনভয়েস অটোমেশন এটাও হবে, পেমেন্ট ডিজিটাইজেশন এটাও হবে। এখন আমার কথা হলো যে কত তাড়াতাড়ি আমরা এই বাস্তবতাকে আমরা গ্রহণ করতে পারবো, সেটা হলো কথা। যত তাড়াতাড়ি আমরা গ্রহণ করতে পারি তত ভালো। পেমেন্ট ডিজিটাইজেশন যখন হয়ে যাবে, যখন এইভাবে পেমেন্টের সাথে সাথে ভ্যাটটা সেপারেট হয়ে সরকারি আলাদা অ্যাকাউন্টে জমা হবে, তখন আর এই আপনার ক্রেডিট মেকানিজম থাকার কোনো দরকার হবে না। তখন ভ্যাটের রেট শার্পলি কমিয়ে ফেলা যাবে, তখন সিস্টেম সহজ হবে, তখন খুব প্রেডিক্টেবল পলিসি নেওয়া যাবে যে এই সেক্টরে এত রেট করলে এত টাকা কালেকশন হবে, এরকম তখন প্ল্যান প্রোগ্রাম করা যাবে। তাহলে আমার শেষ কথা ছিল যে পেমেন্ট ডিজিটাইজেশন। এই পেমেন্ট ডিজিটাইজেশন যখন হবে, তখন একেবারে ভ্যাটের কাঠামোগত পরিবর্তন হবে। তো প্রিয় দর্শক, আজ 1,55,000 কোটি টাকার একটা কাজ
সংস্কার নিয়ে কথা বললাম। সংস্কার নিয়ে আমি আজকে যে কথাগুলো বললাম সেগুলো আবার একটু রিপিট করি। সেটা হলো, সংস্কারের মূল কথা হলো ভ্যাট সংস্কার। তবে আমি বলেছি যে এই কাজগুলো করলে শুধু ভ্যাট সংস্কার না, ভ্যাটের সংস্কার হবে, আয়করের সংস্কার হবে, সংস্কার না র্যাপিড ডেভেলপমেন্ট হবে, অ্যাকাউন্টসের সংস্কার হবে, ডেটা ম্যানেজমেন্টের সংস্কার হবে। তো আমার মূল কথা কি? আমার মূল কথা হলো ওয়ান এন্টিটি, ওয়ান টিআইএন, ওয়ান বিআইএন, ওয়ান অ্যাকাউন্টস, ইনভয়েস অটোমেশন অ্যান্ড পেমেন্ট ডিজিটাইজেশন। ওয়ান এন্টিটি, ওয়ান টিআইএন, ওয়ান বিআইএন, ওয়ান অ্যাকাউন্টস, ইনভয়েস অটোমেশন অ্যান্ড পেমেন্ট ডিজিটাইজেশন। তো প্রিয় দর্শক, আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে যেটা বুঝলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা। আপনারাও যারা এই লাইনে কাজ করেন, আপনারা যদি এগ্রি করেন, যারা সংশ্লিষ্ট, যারা স্টেক হোল্ডার, আপনারা যদি এগ্রি করেন, তাহলে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারাও এই কথাগুলো বলতে থাকুন। একটা সমঝোতা তৈরি করতে হবে যে হ্যাঁ, এইটা কাজটা করা দরকার। এই কাজ করা কঠিন না, এই কাজ আমাদের নিজস্ব ম্যানপাওয়ার দিয়ে করা যায়, এই কাজ অল্প খরচে করা যায়। আমরা যত খরচ করি, নানান কাজে আমরা প্রচুর খরচ করি, সেখান থেকে অল্প একটু খরচ দিয়ে এই কাজ করা সম্ভব। তো যদি এখন আমরা এগ্রি করি যে হ্যাঁ, এই কাজটা করা দরকার, এই কাজ করা সম্ভব। আর একটা কথা বলি আপনাদেরকে, আমি এখন বিভিন্ন নানান কাজে আমি নিজেকে ইনভলভ করতে চাই না। আমি যে কাজটা খুব ফ্রুটফুল মনে করি, দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য যে কাজটা খুব ফ্রুটফুল মনে করি, আমি সেই কাজে আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার বয়স প্রায় 58। তো আল্লাহ কতদিন আর জীবিত রাখছে আমি জানি না। তো আমার এই কাজগুলো আমি ইবাদত হিসাবে করি। আমি খুবই আন্তরিকতার সাথে এই কাজগুলো করি। যে কাজটা ভালো মনে করি আমি সেই কথা বলি, আমি সেই কাজ করি। তো যদি আপনারা এগ্রি করেন যে হ্যাঁ, এই কাজটা করা দরকার, তাহলে আপনারা বলতে থাকুন, বিভিন্ন জায়গায় আপনারা বলতে থাকুন। হয়তো বা কোনো সময় কোনো সিনিয়র পলিসি মেকারের নজরে আসবেন, তখন হয়তো তিনি বা তারা এরকম কাজে উদ্যমী হবেন। তখন আমি এই কাজে অবদান রাখতে চাই। আর একটা কথা বলেই শেষ করব, সেটা হলো সব কাজের জন্য আমাদের একটা টেন্ডেন্সি হলো যে আমরা সব কাজের জন্য সরকারের উপরে ডিপেন্ড করি। আমরা শুধু বলি যে সরকার কেন করে দেয় না, সরকার করে না কেন, আমরা এই কথা বলি। এটা আমাদের একটা নেচার। আমরা উন্নত দেশের দিকে আপনি তাকিয়ে দেখেন, উন্নত দেশে প্রচুর কাজ বেসরকারি পর্যায়ে হয়ে যায়, প্রচুর কাজ সেখানে বেসরকারি পর্যায়ে করে। বিচার থেকে শুরু করে বিভিন্ন প্রকিউরমেন্ট, বিভিন্ন উৎপাদন থেকে শুরু করে, উন্নত দেশে আমেরিকাতে তো ডিফেন্স ম্যানুফ্যাকচারিং পর্যন্ত প্রাইভেট সেক্টরে করে। তো আমার কথা হলো যে আমরা যদি এই কাজ করতে চাই, ওয়ান এন্টিটি, ওয়ান টিন, ওয়ান বিন, ওয়ান অ্যাকাউন্টস, ইনভয়েস অটোমেশন, পেমেন্ট ডিজিটাইজেশন, এর অনেক কাজই বেসরকারি পর্যায়ে করা সম্ভব। ধরেন যদি একটা সেক্টর যদি মনে করে, একটা সেক্টর, ধরেন সিমেন্ট সেক্টরে খুব বেশি প্রতিষ্ঠান নেই, তাদের ইনভয়েসও কম, তারা যদি মনে করে তার এটা খুব ভালো একটা অ্যাসোসিয়েশন আছে, বেশ সব সেক্টরে আছে, তারা যদি মনে করে যে ঠিক আছে, আমরা আমাদের এই সেক্টরটা আমরা নিজেরাই অটোমেশন করে ফেলবো, ইনভয়েস অটোমেশন করে ফেলবো, তাহলে আর আমাদের উপরে অন্য কারোর খুব এই নানান রকমের ধরেন বিতর্ক এই সমস্ত হবে না। আমরা বলবো যে এই দেখেন আমার পরিষ্কার সেল, এই দেখেন আমার অটোমেটেড ইনভয়েস, সব আমার রেকর্ডে আছে। তো এটা তো প্রাইভেট সেক্টরে করে ফেলা সম্ভব। ধরেন একটা মার্কেট, বড় একটা মার্কেট, সে মার্কেটে ধরেন 500 দোকান আছে। তো তারা যদি মনে করে যে ঠিক আছে, আমরা অটোমেটেড ইনভয়েসে একসাথে করে করব, এখান থেকে একটা সেন্ট্রাল সার্ভার থেকে আমাদের সব ইনভয়েস জেনারেট হবে, তো এটা করা সম্ভব। আমি দুটো এক্সাম্পল দিলাম। তো শেষ কথা আমি বললাম যে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকার করবে, সরকার যখন পারবে সরকার করবে, সরকারকেও বোঝাতে হবে। সরকার মানে তো মানুষ, সরকার তাদেরকেও বুঝতে হয়, বোঝাতে হয়, তাদেরও নিজস্ব পলিসি আছে, ফিলসফি আছে, দর্শন আছে, কার্যক্রম আছে। তো সব শেষ কথা হলো যে এই সংস্কারের, ভ্যাট সংস্কার থেকে আয়কর সংস্কার, অ্যাকাউন্ট সংস্কার এবং ডেটা ম্যানেজমেন্টের সংস্কারের যে মূল কথা, যেটা আমার বিশ্বাস, যেটা আমার দীর্ঘ অভিজ্ঞতার লব্ধ ফল আপনি বলতে পারেন, ওয়ান এন্টিটি, ওয়ান টিআইএন, ওয়ান বিআইএন, ওয়ান অ্যাকাউন্টস, ইনভয়েস অটোমেশন অ্যান্ড পেমেন্ট ডিজিটাইজেশন, এই কাজটা করা দরকার, এই কাজটা করতে হবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে যদি আপনারা এগ্রি করেন যে আমার এই বক্তব্যের মধ্যে উইজডম আছে, তাহলে দয়া করে আপনারা আরও প্রচার করতে থাকুন। যখন একটা সমঝোতা তৈরি হবে সবার মধ্যে, তখন একসময় এই কাজটা আমরা করে ফেলতে পারবো।
তবে এই কথা বলে শেষ করি যে এগুলো করতে হবেই। ইনভয়েস অটোমেশন, পেমেন্ট ডিজিটাইজেশন, এগুলো এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে এগুলো আমাদের করতেই হবে। যত তাড়াতাড়ি আমরা এগুলো করতে পারি তত তাড়াতাড়ি আমরা বিশ্ব স্রোতের সাথে আমরা একীভূত হতে পারবো। আমরা উন্নয়নের অগ্রযাত্রায় আমরা আরও এগিয়ে যেতে পারবো। প্রিয় দর্শক, এই কথা বলেই আজকে শেষ করলাম। আগামী দিন আবার আমরা আইনে ফিরে আসবো বা অন্য কোনো সাবজেক্টে আসবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।